প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে ক্লিন্টন প্রতিটি আমেরিকান নাগরিককে স্টুপিড বলে অপমানিত করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। কেন সরকার ঋণগ্রস্ত হলো? এই সরকার নিজেদের অক্ষমতা, অদক্ষতা ও অব্যবস্থাপনা স্বীকার করে নিয়ে কেন পদত্যাগ করছে না? ইটস দ্য ইকোনমি স্টুপিড। প্রশ্ন, আমেরিকার 42তম প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন ক্লিন্টন, যিনি তার ইচ্ছা অনুযায়ী বিল ক্লিন্টন নামে বেশি পরিচিত, তার সঙ্গে বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যিনি সংক্ষেপে মুহিত নামে পরিচিত, এই দুজনের মধ্যে মিল কি? উত্তর, দুজনেই স্টুপিড শব্দটি ব্যবহারের জন্য বিখ্যাত। তবে দুজনের মধ্যে গড় মিলটা হচ্ছে ক্লিন্টন ক্ষমতায় যাবার আগে শব্দটি বহুল ব্যবহার করেছিলেন, আর মুহিত ক্ষমতাসীন হবার পর শব্দটি বহুল ব্যবহার করেছেন। শব্দটি ক্লিন্টনের মুখনিসৃত ছিল না। 41তম প্রেসিডেন্ট জর্জ হার্ভার্ড বুশ এর পুনর্নির্বাচনের বিরুদ্ধে যখন ক্লিন্টন প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, তখন লিটল রক শহরে তার ক্যাম্পেইন হেডকোয়ার্টার্সের সামনে ইটস দ্য ইকোনমি স্টুপিড স্লোগান সংবলিত একটি সাইনবোর্ড টাঙানো হয়। ক্লিন্টনের পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট জেমস কারভিল 1992 নির্বাচনী অভিযানের সূচনায় এই সাইনবোর্ড টাঙান। তিনি চেয়েছিলেন ভোটারদের বোঝাতে তার দলের মূল লক্ষ্যটা কি। বিল ক্লিন্টন তখন ছিলেন আরাকানস তরুণ গভর্নর। তিনি বলেছিলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ দেশের অর্থনৈতিক অবস্থাকে শোচনীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাই আমেরিকার ভোটারদের উচিত হবে বুশকে বাদ দিয়ে ডেমোক্রেট ক্লিন্টনকে নির্বাচিত করা। এই স্লোগানকে দিয়ে ক্লিন্টন আমেরিকান নাগরিকদের বলেছিলেন, যেহেতু তারা ভাবছেন অর্থনীতির তুলনায় অন্যান্য ইস্যুগুলো বেশি ইম্পর্টেন্ট, সেহেতু তারা স্টুপিড। বস্তুত এই স্লোগান দিয়ে ক্লিন্টন প্রতিটি আমেরিকান নাগরিককে স্টুপিড বলে অপমানিত করেছিলেন। অন্যদিকে ক্লিন্টন বোঝাতে পেরেছিলেন ওই সময়ে দেশের একমাত্র রাজনৈতিক ইস্যু ছিল অর্থনীতি। আমেরিকায় তখন মন্দাবস্থা চলছিল, বহু লোক বেকার ছিল। ক্লিন্টন নির্বাচিত হন, তিনি আমেরিকার অর্থনৈতিক অবস্থানকে উন্নত করেন। বেকারের সংখ্যা কমে যায়, তিনি খুব জনপ্রিয় হন এবং পর 2বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বলা হয়, সাংবিধানিক নিষেধাজ্ঞা যদি না থাকতো এবং ক্লিন্টন যদি 3য়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার সুযোগ পেতেন, তাহলে অবশ্যই পুনর্নির্বাচিত হতেন। ক্লিন্টনের প্রেসিডেন্সি এখনও আমেরিকার সাম্প্রতিক স্বর্ণযুগ রূপে বিবেচিত। তারপরে 43তম প্রেসিডেন্ট হন রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ। তার প্রেসিডেন্সিতে আমেরিকা আবার মন্দাবস্থায় ফিরে যায়। বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা 2009 সাল থেকে আমেরিকার অর্থনীতিকে আবার উন্নত ও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও 2011-র মাঝামাঝিতে আমেরিকায় বেকারদের সংখ্যা ছিল প্রায় 14 মিলিয়ন। এই বেকারত্ব দূর করার জন্য দি ডেইলি বিস্টে বিল ক্লিন্টন 14 দফা প্ল্যান প্রকাশ করেছিলেন। আমেরিকায় এখনও ক্লিন্টনকে মনে করা হয় তিনি একজন ইকোনমিক উইজার্ড বা অর্থনৈতিক জাদুকর। পক্ষান্তরে বাংলাদেশের মুহিতের স্টুপিড শব্দটি ছিল মুখনিসৃত, যা চলতি বছরের শেষে বিভিন্ন টিভি চ্যানেলের বর্ষ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আবারও প্রদর্শিত হয়েছে। তিনি রাবিশ শব্দটিও প্রায়ই প্রয়োগ করেন। ইলেকশন ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ যে 5টি অগ্রাধিকারের কথা বলেছিল, তার মধ্যে প্রথমই ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। ইশতেহারে বলা ছিল, দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময় মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণ সহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হবে। মজুতদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। চাঁদাবাজি বন্ধ করা হবে। ভোক্তাদের স্বার্থে ভোগ্যমূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে। আরও সহজ এবং মন ও ভোটজয়ী ভাষায় নির্বাচনী অভিযানে প্রার্থী শেখ হাসিনা বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। সেটা সম্ভব না হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যার আশ্রয় নিয়ে বলেন যে
আদেও তিনি সেই রকম কোনো প্রতিশ্রুতি দেননি। কিন্তু তার এই মিথ্যা কখন তুলে ধরেন বিরোধী দলীয় নেত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান পল্টনে এক জনসমাবেশে ভিডিও ফুটেজ দেখিয়ে। ক্ষমতায় না থেকেও ক্লিনটন তার দেশের সমস্যা সমাধানের জন্য 14 দফা প্ল্যান দিয়েছেন। আর মুহিত ক্ষমতায় থেকে গত 16 ডিসেম্বর 2011-তে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সরকারি সাপ্লিমেন্টে তার চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। তার ধ্যান ধারণায় বাংলাদেশের বিপন্ন ভোক্তা ও কনজিউমাররা আশ্বস্ত হতে পারেনি। বিশ্ববাজারে তেলের দাম কমলেও 2011-তে মূল্যবৃদ্ধির একটি ছবি দৈনিক সমকাল 27/12/2011 প্রকাশক AK আজাদ, যিনি FBCCI এর বর্তমান সভাপতি, তুলে ধরেছে। তাতে দেখা যায় জানুয়ারি থেকে ডিসেম্বরে দাম বেড়েছে। আইটেম চাল খুচরা দাম 50-55, বৃদ্ধির পরিমাণ প্রতি কেজি 5। তেল খুচরা দাম ছিল 96 থেকে 111, কেজি প্রতি 16। চিনি 57 থেকে 68, প্রতি কেজিতে 11। বিদ্যুৎ ইউনিট প্রতি গড় 21%। দৈনিক প্রথম আলোর রিপোর্ট মতে 26/12/2011 সয়াবিন তেলের দাম হয়েছে 123 থেকে 126 টাকা। গত 5 বছরে 5 দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে 40%। এই প্রতিক্রিয়ায় পরিবহন খাতে খরচ বাড়ার ফলে শিগগিরই বিভিন্ন ভোগ্যপণ্যের দাম সহ বাড়ি ও বাহন ভাড়া আরও বাড়বে, সেটা নিশ্চিত। এখানে মনে করা যেতে পারে যে বিশ্ববাজারে তেলের দাম কমে যাবার পর তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে নির্বাচনের 1 সপ্তাহ আগে 23 ডিসেম্বর 2008-এ দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়। কিন্তু বর্তমান সরকার অব্যাহতভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারায় ফিরে যায়। সেপ্টেম্বর 2011-তে বিশ্ববাজারে যখন তেলের দাম আরও 1 দফা কমে যায়, তারপরেই বাংলাদেশে তেলের দাম আরও 1 দফা বাড়ানো হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যায় সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, জ্বালানি তেলের দাম না বাড়লে ইতিমধ্যেই টাকার মূল্যমান কমে যাওয়া, সরকারের রাজস্ব আয়ের অপর্যাপ্ততা ও সরকারের ঋণগ্রস্ততার ফলে সংকটাপন্ন অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে। মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যমান প্রায় 10 ভাগ হ্রাস পেয়েছে। পাশাপাশি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় 20 লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। এত বিশাল ভর্তুকি দেয়া সরকারের পক্ষে সম্ভব নয় জানিয়ে তথ্য বিবরণীতে বলা হয়, এ অবস্থায় জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখলে এ খাতে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হবে, যা সরকারের বর্তমান আয় থেকে সংকলন করা অসম্ভব। এ পরিমাণ ভর্তুকি অব্যাহত রাখা হলে অন্যান্য অত্যাবশ্যকীয় ব্যয় সহ উন্নয়ন ব্যয় কমাতে হবে, যা কাম্য নয়। অন্যদিকে ব্যাংকিং খাতে সরকারের ঋণ গ্রহণ অতিরিক্ত বৃদ্ধি পেলে ব্যক্তি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অগ্রহণযোগ্য ব্যাখ্যা। এই ব্যাখ্যা সাধারণত মানুষের কাছে দুর্বোধ্য এবং অগ্রহণযোগ্য। এই ব্যাখ্যার বিপরীতে ভোটাররা পাল্টা অনেক প্রশ্ন তুলতে পারে, যেমন কেন টাকার মূল্যমান কমে গেল, কেন সরকারের রাজস্ব আয় অপর্যাপ্ত হলো, কেন সরকার ঋণগ্রস্ত হলো, কেন অর্থনৈতিক সংকটাপন্ন হলো। এরপর ভোটাররা প্রশ্ন তুলতে পারে, কেন ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশের সময় আওয়ামী লীগ এসব বোঝেনি বা বলেনি। ফাইনালি ভোটাররা প্রশ্ন তুলতে পারে, এই অবুঝ সরকার কেন এখনো ক্ষমতায় আছে। এই সরকার নিজেদের অক্ষমতা, অদক্ষতা ও অব্যবস্থাপনা স্বীকার করে নিয়ে কেন পদত্যাগ করছে না। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।